হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখছি যে আমাদের চারিদিকে অনেক শিল্পপতি রয়েছেন যাদের মূল উদ্দেশ্য ছলনা করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে যাওয়া অথবা দেশের মধ্যে ব্যবসা করলে যত রকম ভাবে পারা যায় জনগণকে ঠকানো বা শোষণ করাই তাদের মুখ্য উদ্দেশ্য। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন ধরুন এই রিলায়েন্স জিও, তারা প্রথম যখন রিচার্জ প্ল্যান করেছিল তখন দেখুন তার যা দাম ছিল তার থেকে দিন দিন তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে, কিন্তু বাস্তবে পরিষেবা কিছুই বাড়ছে না। এবং আরেকটু গভীরে যেয়ে যদি দেখেন, সেখানে যে ছেলেগুলো কাজ করে তারা সব ভালো ভালো শিক্ষিত ছেলে এবং তাদের 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়, বিনিময়ে 6 থেকে 7 হাজার টাকা মাইনে দেওয়া হয়। এটা তো চরম সামাজিক শোষণ। তাই ভারতে যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের উপরে মানুষের বিশ্বাস এবং ভরসার ক্ষেত্রে দিন দিন প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। কিন্তু এমনও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যার উপর আপামর ভারতবাসী নিঃসন্দেহে গর্ব করতে পারে, বা বলা যেতে পারে যার স্থান আপামর ভারতবাসীর কাছে মাতৃসম। অর্থাৎ সন্তান যে ভরসায় মাকে বিশ্বাস করে, এই কোম্পানিটিকেও ভারতবাসী সেই রকমই বিশ্বাস করে। এই প্রতিষ্ঠান তার আরম্ভের সময়কাল থেকেই আধুনিক ভারত গড়ে তোলবার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে অগ্রণী ভূমিকা নিয়ে এসেছে। ভারতবর্ষের যে বর্তমান রূপ, সেই কাঠামো গঠন করবার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের এক বিরাট অবদান রয়েছে। সেই প্রতিষ্ঠানটির নাম টাটা গ্রুপ অফ কোম্পানি। 2021-22 অর্থবর্ষে টাটা গ্রুপের মোট আয় ছিল 128 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9,60,000 কোটি টাকা। এই টাটা গ্রুপের মোট মার্কেট ক্যাপিটাল 311 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 25,66,000 কোটি টাকারও বেশি। এবং সাম্প্রতিক IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের জিডিপি 34,100 কোটি ডলার, আর টাটা গোষ্ঠীর মোট সম্পত্তির পরিমাণ 36,500 কোটি ডলার। অর্থাৎ টাটাদের সম্পত্তি পাকিস্তানের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপির চেয়ে বেশি। তবে শুনলে আশ্চর্য হবেন, এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও টাটা গ্রুপের কোনো চেয়ারম্যান আজ অবধি সেরা ধনীর তালিকায় স্থান পায়নি। অথচ আপনারা প্রায়ই শুনে থাকবেন যে রিলায়েন্স গ্রুপের প্রধান মুকেশ আম্বানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, বা বিলিয়নার ব্যবসায়ী গৌতম আদানি মুকেশ আম্বানিকে টপকে যাচ্ছেন। এই ধরনের খবর আকছাড়ি প্রকাশিত হয়। টাটারা কেন সেরা ধনীর তালিকায় আসে না? ভারতবর্ষের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, খেলাধুলা, কারিগরি দক্ষতা, এই সব ক্ষেত্রে সমাজ উন্নয়ন করবার ক্ষেত্রে ও সারা পৃথিবীকে ভারতীয়দের সামর্থ্য প্রদর্শনের ক্ষেত্রে তাদের অবিস্মরণীয় অবদান কি, এই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা করব এই পর্বে। টাটা গোষ্ঠীর উত্থান মূলত শুরু হয়েছিল জামশেদজি টাটার হাত ধরে, যিনি 1839 সালের 9ই মার্চ বরোদা প্রভিন্সের অন্তর্গত নফসারি নামক ছোট্ট শহরে এক পার্সি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এনার পিতার নাম ছিল নুসেরামজি টাটা, যিনি ছিলেন একজন ব্যবসায়ী। এবং ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে এই পরিবারটি মূলত ইরান থেকে ভারতবর্ষে এসেছিল, কারণ এরা ছিল সূর্যের উপাসক অর্থাৎ হিন্দু। কিন্তু ইরানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলমান ধর্ম গ্রহণ না করে সেখানে থাকা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। তাই তারা সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে চলে এসেছিলেন এই ভারতবর্ষ। সে এক আলাদা ইতিহাস। যাই হোক, জামশেদজি টাটার পিতা নুসেরামজি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি চীন, জাপান, ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আমদানি রপ্তানির ব্যবসা চালাতেন। জামশেদজি যাতে উচ্চশিক্ষা লাভ করতে পারেন তার জন্য নুসেরামজি তাকে বোম্বের এলফিনস্টোন কলেজে ভর্তি করে দেন। সেখান থেকে গ্রাজুয়েশন পাশ করবার পর মাত্র 20 বছর বয়সে তিনি তার পিতার ব্যবসায় যোগ দেন এবং তাদের এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিস খোলবার উদ্দেশ্যে জামশেদজিকে চীন এবং জাপানে পাঠান তার পিতা নুসেরামজি। তার সেই বিদেশ সফরের সময় জামশেদজি বুঝতে পারেন যে সারা পৃথিবী জুড়ে কটন এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এক ব্যাপক পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে এই ব্যবসাটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এরপরে তিনি ব্যবসায়িক প্রয়োজনে ইংল্যান্ডে যান এবং সেখানে ল্যাঙ্কাশায়ারের কটন মিলগুলো দেখে এবং কটন ব্যবসা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে দেশে ফিরে আসেন। এরপরে বম্বেতে একটা পুরনো অয়েল মিল কিনে সেটাকেই কটন মিলে রূপান্তরিত করেন, নাম দেন আলেকজান্দ্রা মিল। 2 বছরের মধ্যে এই আলেকজান্দ্রা মিলকে লাভজনক সংস্থায় উন্নীত করে এক স্থানীয় ব্যবসায়ীকে সেটি বিক্রি করে দেন। আর এই 2 বছরে কটন ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা মোটামুটি ধারণা তিনি করে ফেলেন। তবে ইংল্যান্ডের মিলগুলিতে কিভাবে উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে
সেই সম্পর্কে আরো জ্ঞান লাভ করবার জন্য তিনি দ্বিতীয়বারের জন্য ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নেন। শুধু তাই নয়, এই যাত্রাপথে তিনি ইজিপ্ট, সিরিয়া, প্যালেস্টাইন, তুরস্ক, রাশিয়া প্রভৃতি দেশ ঘুরে ইংল্যান্ডে যান এবং এইসব অঞ্চলের বয়ন শিল্পের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তিনি ধারণা লাভ করেন। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে অবস্থিত আধুনিক কটন মিলগুলি দেখে সেখানকার কর্মীদের কর্মদক্ষতা এবং যন্ত্রপাতি এবং উৎপাদিত পণ্যের বিপণন সম্বন্ধে গভীর অনুসন্ধান করে তিনি বুঝতে পারেন যে ভারতেও এই ধরনের কটন মিল বানানো সম্ভব, কারণ একটা ইন্ডাস্ট্রি করবার জন্য যে সমস্ত বিষয়গুলি প্রয়োজন এর সবই ভারতে রয়েছে। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি দেশে ফিরে আসেন এবং কটন মিল স্থাপনের জন্য সংকল্পবদ্ধ হন। তবে এখানে তিনি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়ে সমুদ্র বন্দরের উপস্থিতির জন্য বোম্বেতে বেশ কয়েকটি কটন মিল গড়ে উঠেছিল, কিন্তু জামশেদজি তার কারখানা স্থাপন করবার জন্য বোম্বের পরিবর্তে বেছে নিয়েছিলেন 800 কিলোমিটার দূরবর্তী নাগপুরকে। হঠাৎ করে এরকম ধরনের সিদ্ধান্ত কেন? আসলে এর পিছনেও লুকিয়েছিল এক দূরদৃষ্টিতা, যা তার অত্যন্ত কাছে থাকা লোকেরা বুঝতে পারেনি এবং তার সাথে সাথে লগ্নিকারীরাও অর্থ লগ্নি করতে চায়নি। কিন্তু জামশেদজি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। কটন মিল তিনি নাগপুরেই বানাবেন। আসলে ওই যেটা বললাম, দূরদর্শী জামশেদজি এমন একটি জিনিস বুঝতে পেরেছিলেন যা অন্য কেউ বুঝতে পারেননি। সেটা হলো ভারতীয় রেলের গুরুত্ব। তিনি আসলে দেখেছিলেন ব্রিটেনের কটন ইন্ডাস্ট্রির উন্নয়নের মূলে রয়েছে সেখানকার রেল ব্যবস্থা। তাই ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থাকে তিনি কাজে লাগাতে চাইলেন এবং এর জন্য বোম্বে থেকে তিনি মনে করেছিলেন বেশি সুবিধাজনক হবে নাগপুর। এছাড়াও নাগপুরে কারখানা স্থাপনের পিছনে আর একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো মহারাষ্ট্রের যে কার্পাস চাষের কেন্দ্র সেইগুলো কিন্তু নাগপুরের কাছাকাছি অবস্থিত। তাছাড়া এখানে আরোরা কয়লা খনির কয়লাকে সহজে তাদের কারখানায় বা ফ্যাক্টরিতে ব্যবহার করা যাবে, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তিনি মূলত নাগপুরে কারখানা স্থাপন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাই হোক, তিনি বাজারে শেয়ার ছাড়লেন। একটি শেয়ারের দাম 500 টাকা নির্ধারিত রেখে 3000 শেয়ারের বিনিময়ে 15 লক্ষ টাকা মূলধন নিয়ে কারখানা স্থাপনের কাজে লেগে পড়লেন। 1974 সালে বোম্বে তার কোম্পানিকে সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং, উইভিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে রেজিস্টার্ড করালেন। এর 3 বছর পরে অর্থাৎ 1877-এর 1 জানুয়ারি, যেদিন ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার নিজের হাতে তুলে নিলেন, সেই দিন কারখানার উদ্বোধন হলো। ব্রিটেনের মহারানীর উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনের জন্য এই কারখানার নাম রাখলেন ইমপ্রেস মিল। মিল তো প্রতিষ্ঠিত হলো, টাকা থাকলেই সেটা করা যায়, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এর উন্নয়নের জন্য তিনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন সেটা, তার পিছনে তার গভীর দূরদৃষ্টিতার আভাস পাওয়া যায়। জামশেদজি প্রথম থেকেই আধুনিক টেকনোলজি এবং উন্নত যন্ত্র ব্যবহারের দিকে বিশেষ নজর রেখেছিলেন। তাই ইমপ্রেস মিলে ব্যবহৃত সমস্ত যন্ত্র তিনি ব্রিটেন বা আমেরিকা থেকে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করে এনে এই কারখানায় লাগিয়েছিলেন। এছাড়াও মাঝে মাঝে তিনি ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ করতে যেতেন, যাতে কটন শিল্পের সাথে যুক্ত যে কোনো নতুন ধরনের প্রযুক্তি বা যন্ত্রের ব্যবহার সম্পর্কে অবগত থাকতে পারেন। 1983 সালের দিকে ম্যানচেস্টারের একটি নতুন যন্ত্রাংশ তৈরি হয়। এই যন্ত্রটির নাম রিং স্পিন্ডল। জামশেদজি তৎক্ষণাৎ 2টি রিং স্পিন্ডল কিনে তার মিলে ব্যবহার করতে শুরু করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এটি এমন একটি সময়ের কথা যখন এই রিং স্পিন্ডল প্রস্তুতকারী সংস্থাও তাদের যন্ত্রাংশের কার্যকারিতা সম্পর্কে পুরোপুরি সন্দেহমুক্ত ছিলেন না। এমনকি তখন ব্রিটেন এবং আমেরিকাতেও এর ব্যবহার সম্পূর্ণরূপে পরীক্ষামূলকভাবেই চলছিল। কিন্তু জামশেদজির মিলে এই 2টি রিং স্পিন্ডল পুরোদমে ব্যবহৃত হয়েছিল। এই সমস্ত উন্নত ধরনের টেকনোলজি এবং যন্ত্রপাতি ব্যবহারের ফলে কারখানায় উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। শুধু তো উন্নত যন্ত্রপাতি হলে হবে না, কর্মীদেরও কাজ করবার জন্য আন্তরিক হওয়া দরকার এবং এই দিক থেকে তিনি সমস্যা উপলব্ধি করেছিলেন নাগপুরে। এখানকার কর্মীদের মধ্যে ফাঁকি দেওয়ার একটা অভ্যাস ছিল। তারা যে কোনো ছোট বড় কারণে কাজে কামাই করত। বেশিরভাগ দিনই দেখা যেত যে 15 থেকে 20% কর্মী অনুপস্থিত থাকতো। এছাড়াও উৎসব অনুষ্ঠানের সময় তো কর্মীর অভাবে উৎপাদন বন্ধ রাখতে হতো। জামশেদজি তার কর্মীদের কোম্পানির প্রতি দায়বদ্ধতার অভাব দেখে বেশ
চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু এর মোকাবিলা করবার জন্য তিনি এক অভিনব পন্থা বের করলেন। বলা যেতে পারে টাটা কোম্পানির দাঁড়ানোর মূলে হচ্ছে এই পন্থাটা। তিনি শাস্তির পরিবর্তে পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করলেন। উপস্থিতির হার বেশি থাকলে কর্মীদের সোনা এবং রূপোর হার, ঘড়ি, জামা কাপড়, টাকা পয়সা, মেডেল ইত্যাদি পুরস্কার হিসেবে দেওয়ার ব্যবস্থা করলেন। এছাড়াও কর্মীদের জন্য তিনি চালু করলেন প্রভিডেন্ট ফান্ড, যাতে অবসরের পরেও তারা নির্ভাবনায় দিন কাটাতে পারেন। এছাড়াও তিনি চালু করলেন মেডিকেল ইন্স্যুরেন্স, যাতে কারখানাতে কাজের সময় যদি কোনো কর্মী আহত হয় তবে তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে কোম্পানি। এমনকি নারী পুরুষের জন্য পৃথক পৃথক ডিসপেন্সারিও খোলা হয়েছিল। এছাড়া তিনি ফ্যামিলি ডে, স্পোর্টস ডে এর মতো বেশ কিছু দিন পালন করতে শুরু করলেন, যে দিনগুলোতে কর্মীরা তাদের পুরো পরিবারের সাথে কারখানাতে আসতে পারবেন এবং উৎসবের মতো পুরো দিনটিকে পালন করতে পারবেন। তবে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ না করলে নয়, তিনি এই সমস্ত বিষয় চালু করেছিলেন সেই সময় যখন ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলিতেও এই সমস্ত সুবিধা নিয়ম মাফিকভাবে চালু হয়নি। আর ভারতের কথা তো ছেড়েই দিন, জামশেদজির এই মানবিক দৃষ্টিভঙ্গির কারণে কর্মীদেরও কোম্পানির প্রতি বিশ্বাস, ভরসা এবং দায়বদ্ধতা জন্মালো এবং তাদের মধ্যে ভালো কাজ করবার আগ্রহ জন্মালো। আর এইসবের কারণে কোম্পানির উৎপাদন ক্ষমতা ও মুনাফা বহু গুণে বাড়তে লাগলো। এরপরে জামশেদজি বোম্বে আরেকটি মিল স্থাপন করেছিলেন, যেটা হচ্ছে স্বদেশী মিল। যখন স্বদেশী আন্দোলন সেইভাবে শুরুই হয়নি, তখন অর্থাৎ 1886 সালে বোম্বের সবচেয়ে বড় কটন মিল ধর্মসী মিল কিনে সেখানে প্রতিষ্ঠা করলেন এই স্বদেশী মিল। তার স্বপ্ন ছিল এই মিল থেকেই তিনি ইংল্যান্ডের থেকে উন্নত মানের সুতোর কাপড় তৈরি করে সারা ইউরোপে রপ্তানি করবেন, যাতে সেখানকার মানুষও ভারতের উৎকর্ষ সম্পর্কে অবগত হতে পারে। কিন্তু শুরুর দিকে দীর্ঘ সময় ধরে স্বদেশী মিল বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল। এক সময় তো এমন হয়েছিল যে তিনি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডও দিতে পারছিলেন না। এই সংকটের সময় জামশেদজি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তখন তিনি নিজের সমস্ত সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রেখে তার বিনিময়ে লোন নিয়ে স্বদেশী মিলের উন্নতি সাধনের জন্য সেই টাকা ব্যয় করেছিলেন। তার এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছিল এক দশক পরে। শেষ পর্যন্ত স্বদেশী মিল থেকেই উৎপাদিত উন্নত মানের সুতোর কাপড়, যা অনায়াসে টেক্কা দিল ইংল্যান্ডের মিলের তৈরি কাপড়কে। অর্থাৎ লক্ষ্য যদি স্থির থাকে, একদিন সেখানে পৌঁছানো যায়, সেটা কিন্তু জামশেদজি টাটা আমাদের দেখালেন। সুতোর ব্যবসা দিয়ে তো তাদের ব্যবসা শুরু হলো, কিন্তু আমরা তো আসলে টাটাকে জানি তার লৌহ ব্যবসার জন্য, অর্থাৎ ইস্পাত শিল্পের জন্য। এই ইস্পাত শিল্পের মধ্যে জামশেদজি কিভাবে প্রবেশ করলেন তার পিছনে একটা সুন্দর কাহিনী রয়েছে। একবার জামশেদজি তার টেক্সটাইল মিলের জন্য যন্ত্রপাতি কিনতে গিয়েছিলেন ম্যানচেস্টারে। সেখানে তিনি বিখ্যাত স্কটিশ দার্শনিক টমাস কার্লাইলের বক্তৃতা শুনেছিলেন, যেখানে কার্লাইল বলেছিলেন যে কোনো দেশকে উন্নত হতে হলে লৌহ ইস্পাত শিল্পে উন্নত হওয়াটা খুবই জরুরি। লৌহ ইস্পাতের উপরে ভর করেই অগ্রগতির চাকা ঘুরছে। এই বক্তৃতা শোনার পরে জামশেদজির হৃদয়ে সেটা গেঁথে গিয়েছিল। তিনি স্থির করে ফেলেছিলেন যে কোনো মূল্যে ভারতে একটি লৌহ ইস্পাত শিল্প তিনি স্থাপন করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই লৌহ ইস্পাত কারখানা কিন্তু তিনি স্থাপন করে যেতে পারেননি, সেটা স্থাপন করেছিলেন তার পুত্র। এর ডিটেলস আলোচনায় আমি পরে আসছি। এর আগে একটু দেখে নি যে এই যে মানুষটি, তিনি যে শুধু তার নিজস্ব মুনাফার কথা ভাবতেন না, ভাবতেন সমাজের কথা, দেশের উন্নয়নের কথা। সেই জন্য তিনি কি করেছিলেন এবং তার এই যে নৈতিক দায়বদ্ধতা সমাজের প্রতি, সেটা যে পরবর্তীকালে তার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়েছিল, সেটাও কিন্তু আমরা দেখব। আসলে তিনি মনে করতেন যে দারিদ্র থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হলে যাদের মেধা রয়েছে তাদেরকে সব দিক থেকে সাহায্য করতে হবে, যাতে তারা সেই পর্যায়ে পৌঁছাতে পারে যেখান থেকে তারা সোসাইটি অর্থাৎ সমাজকে আরো উন্নত মানের পরিষেবা দিতে পারে। এই উদ্দেশ্যে 1892 সালে জে.এন. টাটা এন্ডাউমেন্ট স্কলারশিপ ট্রাস্ট গঠিত হয়। এই ট্রাস্ট জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো দুস্থ মেধাবী ভারতীয় ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা লাভের জন্য ইংল্যান্ডে পড়বার সমস্ত খরচ বহন করত। এটি পরবর্তীকালে পরিচিত হয় টাটা স্কলারশিপ নামে। আর এর ব্যাপ্তি এতটাই বিরাট ছিল যে 1924 সালের মধ্যেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রত্যেক 5 জন ভারতীয়ের মধ্যে 2 জনই টাটা স্কলারশিপ প্রাপ্ত ভারতীয় হতেন। এছাড়াও জামশেদজি চেয়েছিলেন ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, যেখানে তারা বিজ্ঞান বিষয়ে আধুনিক শিক্ষা লাভ করতে পারবে। এর জন্যও তিনি নিজ উদ্যোগে 30 লক্ষ টাকা জোগাড় করেছিলেন এবং শুধু তাই নয়, এর স্ট্রাকচারের ব্লুপ্রিন্ট তিনি নিজে তৈরি করেছিলেন। আমরা যদি জামশেদজির জীবনের লক্ষ্য কি ছিল সেগুলোর দিকে ধ্যান দিই, তাহলে দেখতে পাবো যে তিনি তার জীবনে মূলত 4টি লক্ষ্য স্থির করেছিলেন। প্রথমত বলা যায় ভারতে একটি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপন করা, দ্বিতীয়ত হাইড্রো
ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা যেখানে ভারতীয় স্টুডেন্টরা বিজ্ঞান বিষয়ে আধুনিক শিক্ষা লাভ করতে পারবে। এছাড়া জামশেদজির চতুর্থ ইচ্ছা ছিল একটি বিলাসবহুল ভারতীয় হোটেল তৈরি করা। তার এই চারটে স্বপ্নের মধ্যে তিনি একটি স্বপ্ন কি বাস্তবায়িত করতে পেরেছিলেন, সেটা হচ্ছে এই বিলাসবহুল হোটেল নির্মাণ করা। এই স্বপ্নটা দেখবার পিছনে আসলে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, যার মধ্য দিয়ে তার স্বদেশ প্রেম এবং সাজাত্য অভিমানের প্রকাশ ঘটেছে। আসলে এই সময় তো ভারতবর্ষ ইংরেজদের হাতে পরাধীন ছিল এবং বড় বড় ইউরোপীয় হোটেলের গায়ে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। এরকম একটা হোটেলে একদিন জামশেদজি প্রবেশ করতে গিয়েছিলেন এবং তাকে অপমানিত হতে হয়েছিল, কিন্তু ইংরেজদের থেকে তো তার টাকা পয়সা কম ছিল না। এই অপমানের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি মূলত স্বপ্ন দেখেছিলেন যে এমন একটা হোটেল নির্মাণ করবেন যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ হোটেল হবে। তাই 1903 সালে বোম্বে 4,21,00,000 টাকা ব্যয় করে তিনি তৈরি করেছিলেন বিলাসবহুল তাজ হোটেল। তখনকার দিনে এই হোটেলে ইলেকট্রিসিটি ছিল। এটি ভারতের প্রথম হোটেল যেখানে ব্যবহার করা হয়েছিল আমেরিকান ফ্যান, জার্মান এলিভেটর অর্থাৎ লিফট, টার্কিশ বাথ, আর এই হোটেলে কাজ করত ইংরেজ খানসামা। অর্থাৎ যে ইংরেজরা তাদের হোটেলে জামশেদজি টাটাকে ঢুকতে দেননি, সেই ইংরেজদেরই তার নিজের হোটেলে কাজে রেখেছিলেন। এর মধ্য দিয়ে অবশ্যই ভারতবর্ষের আত্মমর্যাদা বোধ বেড়েছে এবং বর্তমানে পৃথিবীর বহু দেশে তাজ হোটেলের শাখা রয়েছে। জামশেদজি টাটার জীবনের বাকি স্বপ্নগুলো পূর্ণ করেছিলেন মূলত তার পুত্র দোরাবজি টাটা। দোরাবজি টাটা ছিলেন জামশেদজি টাটার বড় ছেলে। ইনি ব্রিটেনের কেমব্রিজ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বোম্বের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্রাজুয়েট হওয়ার পর বোম্বে গেজেট পত্রিকাতে 2 বছর সাংবাদিকতা করেছিলেন। 1884 সালে জামশেদজি টাটার মৃত্যুর পরে তিনি তার পিতার প্রতিষ্ঠিত কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হন এবং পিতার 3টি বিরাট স্বপ্নকে বাস্তবায়িত করবার গুরু দায়িত্ব এসে পড়ে তার হাতে। আর একথা বলবার অপেক্ষা রাখে না যে তিনি প্রত্যেকটি দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে পালন করেছিলেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে সফল হয়েছিলেন। বর্তমানে ইস্পাত উৎপাদনের নিরিখে বিশ্বের 10ম স্থানাধিকারী সংস্থা টাটা স্টিল তার প্রথম ইস্পাত উৎপাদন শুরু করেছিল 1912 সালে ঝাড়খণ্ডের সাকচিতে। 1907 সালের 26শে আগস্ট স্থাপিত হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সংক্ষেপে টিসকো। এটি এশিয়ার মধ্যে প্রথম লৌহ ইস্পাত কারখানা। জামশেদজি এমন একটি সময়ে ভারতে লৌহ ইস্পাত শিল্প স্থাপন করবার স্বপ্ন দেখেছিলেন যখন এই শিল্পের কাঁচামাল অর্থাৎ লৌহ আকরিকের খনি পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ইংরেজ শাসকদের কাছ থেকে বারবার আবেদন করে খনি অঞ্চল চিহ্নিত করে তার ইজারা নিয়ে খনন করে লৌহ আকরিক উত্তোলন করে ছোটনাগপুরের মালভূমি অঞ্চলের পাদদেশে অবস্থিত ঝাড়খণ্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে বিরাট বড় মাপের লৌহ ইস্পাত কারখানা স্থাপন করবার মতো এত বড় অমানবিক কাজ কিভাবে সম্পন্ন হলো তার পুরো ইতিহাস ব্যাখ্যা করা এই পর্বে কার্যত সম্ভব নয়, কিন্তু যতটুকু না বললে নয় ততটুকু অবশ্যই বলতে হবে। জামশেদজির পুত্র দোরাবজি টাটা যখন ইস্পাত কারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করছেন সেই সময় ইংরেজরা কিন্তু বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখেনি। স্বাভাবিক কারণেই, কারণ একজন নেটিভ ভারতীয় কোম্পানি স্টিল উৎপাদন করবে এ নিয়ে ইংরেজরা হাসাহাসি করবে, তাতে আর আশ্চর্য হবার কিছু নেই, কেননা তারা সবকিছুতেই নিজেদেরই শ্রেষ্ঠ বলে মনে করত। অন্য কোনো জাতিকে কোনো কৃতিত্ব দেওয়া তাদের স্বভাব প্রসূত ছিল না। সেই ইংরেজরা এরকম একটা উদ্যোগকে যে ব্যঙ্গ করবে সেটা স্বাভাবিক। তৎকালীন সময়ে ভারতীয় রেলের চিফ কমিশনার ছিলেন ফ্রেডরিক আফকাট। তিনি বিদ্রুপ করে বলেছিলেন যে যদি তারা অর্থাৎ টাটারা স্টিল উৎপাদন করতে সমর্থ হয় তবে যত পরিমাণে স্টিল তারা উৎপাদন করবে ততটাই তিনি খেয়ে ফেলবেন। কিন্তু 1912 সালে যখন সত্যি সত্যি টাটারা ইস্পাত উৎপাদন করতে লাগলো তখন এই আফকট সাহেবকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি এবং এখান থেকে যখন স্টিল উৎপাদন পুরোদমে শুরু হয়ে গেছে তখনই আরম্ভ হলো প্রথম বিশ্বযুদ্ধ। আর তখন ব্রিটিশ সরকারের স্টিলের চাহিদা হঠাৎ করে ভীষণভাবে বেড়ে গেল। এই সময় টিসকো হয়ে যায় ভারতের সবচেয়ে বড় স্টিল যোগানকারী সংস্থা। টিসকোতে উৎপাদিত স্টিল দিয়ে পাতা হয় মাইলের পর মাইল রেলপথ, বানানো হয় ইংরেজদের ট্যাঙ্ক এবং হাতিয়ার। যুদ্ধের পর একজন ব্রিটিশ রাজনৈতিক নেতা মন্তব্য করেছিলেন যে টাটা স্টিল সেভ আস, অর্থাৎ টাটা স্টিল আমাদের বাঁচিয়ে দিল। তিনি আরো বলেছিলেন যে টাটাদের বানানো ইস্পাত এতটাই মজবুত ছিল যে জার্মানদের বোমা ও ট্যাঙ্কগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারতো না। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের জয়লাভের একটা প্রধান কারণ ছিল টাটাদের ইস্পাত। আর তাই যুদ্ধ শেষ হওয়ার পরে 1919 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড চেমসফোর্ড
স্বয়ং গিয়েছিলেন টাটাদের রাঁচির কারখানায় টাটাদের এই অবদানকে সম্মান জানানোর জন্য, এবং তিনি এই অঞ্চলের নামকরণ করেছিলেন জামশেদপুর। আর তৎকালীন সময়ে বর্তমানে যে রেল স্টেশনের নাম টাটানগর, সেটার নাম ছিল কালীমতি। তিনি এই কালীমতি রেল স্টেশনের নাম পাল্টে রেখেছিলেন টাটানগর রেল স্টেশন। যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার সাথে সাথে পুরো গ্রেট ব্রিটেনে টাটা স্টিলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে টাটা স্টিল পুরো মিত্র পক্ষের জন্য ট্যাঙ্ক এবং আর্মস ভেহিকেল অর্থাৎ যুদ্ধের অস্ত্র বহন করবার জন্য যান তৈরি করেছিল। অবশ্যই এর জন্য তাদের একটা আলাদা সংস্থা গঠন করতে হয়েছিল, যেটার নাম টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি বা সংক্ষেপে টেলকো। অর্থাৎ এই টেলকো গঠিত হলো মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ইংরেজদেরই প্রয়োজনে। শুধু তাই নয়, এই টাটারাই কিন্তু প্রথম ভারতবর্ষের শিল্পনগরী স্থাপন করেছিল, এবং এই শিল্পনগরী হলো জামশেদপুর শহর। তাই বলা যায় যে টাটা স্টিলের এই যে যাত্রাপথ, এটা শুধু কেবলমাত্র কোম্পানির উৎপাদন এবং আকার বৃদ্ধির ইতিহাস নয়, বরং এখানে কর্মীদের বসবাসের জন্য একটি উন্নত পরিকল্পনা এবং শহর গড়ে তোলবার ইতিহাসও জড়িয়ে রয়েছে। জামশেদজি টাটা তার কর্মীদের ভালোর জন্য এতটা ভাবনা চিন্তা করেছিলেন যে লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা হওয়ার বহু পূর্বে, এমনকি স্থান নির্বাচনেরও 5-6 বছর আগে তিনি কর্মীদের বাসস্থানের জন্য শহর নির্মাণের পরিকল্পনা করে ফেলেছিলেন। পুত্র দোরাবজিকে লেখা একখানি চিঠিতে তিনি বলেছিলেন, যাতায়াতের রাস্তা যেন চওড়া হয়, তার ধারে যেন বড় বড় ছায়াযুক্ত বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়, সেখানে যেন লন, পার্ক, বাগান প্রভৃতির জন্য প্রশস্ত জায়গা থাকে, এমনকি ফুটবল এবং হকি খেলার মাঠ থাকে, আর হিন্দুদের জন্য মন্দির, মুসলমানদের জন্য মসজিদ এবং খ্রিস্টানদের গির্জা তৈরি করবার জন্য যেন পর্যাপ্ত জায়গা বরাদ্দ করা হয়ে থাকে। তার এই পরিকল্পনা অনুযায়ী জামশেদপুর শহরকে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল আমেরিকান কনস্ট্রাকশন কোম্পানি স্যালিজকে। এই স্যালিজ কোম্পানির একজন আর্কিটেক্ট যার নাম এফ.সি. টেম্পেল, ইনার প্ল্যান মোতাবেক এই জামশেদপুর শহরটি গড়ে তোলা হয়েছিল, যার মধ্যে চওড়া রাস্তা, পার্ক, মাঠ, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়াটার সাপ্লাই সিস্টেমের ব্যবহার করা হয়েছে। জামশেদপুরই হচ্ছে ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী, যেটা আমি আগেই বলেছি। এই শিল্পনগরীর প্রথম যে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু ছিল একটি স্কুল। অর্থাৎ টাটাদের কাছে যে শিক্ষার কতটা গুরুত্ব এর থেকে বোঝা যায়। আর এই টিস্কো থেকে স্টিল উৎপাদন যখন শুরু হয়নি, তারও অনেক আগে সেখানে কর্মীদের চিকিৎসার জন্য স্থাপন করা হয়েছিল হাসপাতাল। আসলে দোরাবজি টাটাও ছিলেন তার পিতার মতোই মানব দরদী। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে টাটা স্টিলের প্ল্যান্টে উৎপাদিত প্রতি টন স্টিলের পেছনে রয়েছে হাজার হাজার কর্মীর কঠোর পরিশ্রম। তাই তিনি তার কর্মীদের মধ্যে যাতে কোনো রকমের ক্ষোভ সৃষ্টি না হয়, হীনমন্যতা তৈরি না হয়, তার জন্য তিনি দৈনিক 8 ঘন্টা কাজের নিয়ম চালু করেছিলেন। তিনি চালু করেছিলেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, লিভ উইথ পে, প্রভিডেন্ট ফান্ড এবং অ্যাক্সিডেন্টাল কম্পেনশন স্কিম ও ম্যাটারনিটি লিভের মতো লিভও তিনি চালু করেছিলেন। আর আমরা যদি একটু অনুসন্ধান করি তাহলে দেখব ভারতবর্ষের মধ্যে প্রথম এই সমস্ত সুবিধাগুলো কর্মীদের মূলত টাটারাই দিয়েছিল। শুধু তাই নয়, কর্মীদের ভালোর জন্য তিনি আলাদা করে ওয়ার্কস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও স্থাপন করেছিলেন। এই টাটা স্টিলের ইতিহাসে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু 1928 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ এই 9 বছর ধরে জামশেদপুরের লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। আর তার সেই কার্যকালে কর্মীদের অধিকার রক্ষার জন্য তিনি বেশ কয়েকবার ম্যানেজমেন্টের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবিকে আদায় করে এনেছিলেন। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথেও এই জামশেদপুর প্ল্যান্টের একটি যোগ সাজস রয়েছে। ভারতবর্ষ যে বর্তমানে অলিম্পিকে খেলছে, সেই সুযোগ কিন্তু প্রথম করে দিয়েছিলেন দোরাবজি টাটা। আসলে তিনি নিজে ছিলেন একজন অ্যাথলিট। ছাত্র অবস্থায় তিনি ফুটবল, ক্রিকেট, ঘোড়দৌড় সহ নানা রকমের খেলাধুলা নিয়মিতভাবে অভ্যাস করতেন। তাই তিনি খেলাধুলার গুরুত্বকে বুঝতে পারতেন। তিনি নিজের উদ্যোগে, নিজের ব্যয়ে ভারত থেকে 4 জন অ্যাথলিট এবং 2 জন কুস্তিগিরকে পাঠিয়েছিলেন 1920 সালের অ্যান্টওয়ার্প অলিম্পিকে। পরের বারে অর্থাৎ 1924 সালে প্যারিস অলিম্পিকেও তারই পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক স্পোর্টসে অংশগ্রহণ করতে পেরেছিল ভারত, এবং প্রধানত তারই উদ্যোগে 1927 সালে গঠিত হয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন তিনি। পরের বছর অর্থাৎ 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ভারতীয় হকি টিম প্রথম অংশগ্রহণ করে আর স্বর্ণপদক লাভ করে। এর পিছনে ছিল মূলত দোরাবজি টাটার অবদান। দোরাবজি টাটা তার পিতার অন্য দুটো স্বপ্ন, অর্থাৎ বিশ্বমানের একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটাও স্থাপন করেছিলেন, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট
অফ সায়েন্স, যেটা স্থাপিত হয়েছিল 1909 সালে। আর টাটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড অর্থাৎ বর্তমানে টাটা পাওয়ার, সেটা স্থাপিত হয়েছিল 1910 সালে। অর্থাৎ দোরাবজি টাটা তার বাবার দেখা সমস্ত স্বপ্নগুলো কি বাস্তবায়িত করলেন। জামশেদজি টাটা যেমন বিভিন্ন সামাজিক কাজে তার কোম্পানির লাভের একটি অংশ ব্যয় করতেন, তার পুত্র দোরাবজি টাটাও তার ব্যতিক্রম ছিলেন না। দোরাবজি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের উদ্দেশ্যে 1932 সালে গঠন করেন স্যার দোরাবজি টাটা ট্রাস্ট, যার প্রধান উদ্দেশ্য ছিল আধুনিক শিক্ষার প্রসার ঘটানো, সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য রিসার্চ করা, ডিজাস্টার রিলিফ সহ সব ধরনের মানবিক এবং পরহিতব্রতী কাজ করা। এই ট্রাস্টের প্রথম পাবলিক কাজ ছিল ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস, সংক্ষেপে এনসিপি এর প্রতিষ্ঠা করা। ভারতের রিচ কালচার হেরিটেজকে সংরক্ষণ ও উৎসাহ প্রদানের মাধ্যমে বিকাশ ঘটানো ছিল এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। যারা পরবর্তীকালে ঐতিহাসিক খনন কার্য চালিয়েছিলেন সেই আলোচনায় আমি আসছি। এই সময় একজন অল্প বয়সী আমেরিকান সোশ্যাল সায়েন্টিস্ট ডক্টর ক্লিফোর্ড ম্যানসার মুম্বাইয়ের বস্তি এলাকায় অসহায় দরিদ্র মানুষদের সাহায্যে আরবান কমিউনিটি প্রোগ্রাম চালাচ্ছিলেন। তার উদ্যোগের পাশে দাঁড়িয়েছিলেন দোরাবজি টাটা। সেই সময়ে এইসব কাজের বিষয়ে পড়াশোনার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ভাবনা তার মাথায় এসেছিল। সেই ভাবনার ফলশ্রুতিতে 1936 সালে গঠিত হয় স্যার দোরাবজি টাটা গ্রাজুয়েট স্কুল অফ সোশ্যাল ওয়ার্কস, যার প্রথম ডিরেক্টর হলেন ডক্টর ম্যানসার। এই প্রতিষ্ঠানে 1944 সালে নাম পরিবর্তিত হয় টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স হিসাবে। এগুলি ছাড়াও টাটাদের সব থেকে বড় অবদান বলা যেতে পারে টাটা ক্যান্সার হসপিটাল স্থাপন করা, যেটা মূলত দাদরের আগে যে স্টেশনটি পারেল সেখান থেকে কিছুটা দূরত্বে অবস্থিত এবং সেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বলা যেতে পারে এক প্রকার বিনা খরচে চিকিৎসা লাভ করতে পারে। এই টাটা ক্যান্সার হসপিটাল স্থাপন করবার পিছনের একটি ইতিহাস রয়েছে। আসলে দোরাবজির স্ত্রী মেহেরবাই টাটা ছিলেন ভারতের নারী জাগরণের অগ্রণী ব্যক্তিত্ব। তিনি ছিলেন সম্পর্কে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার পিসি। তৎকালীন ভারতে মেয়েদের অতি অল্প বয়সে বিয়ে হয়ে যেত। এই বাল্য বিবাহের বিরুদ্ধে এই দোরাবজি টাটার স্ত্রী মেহেরবাই টাটা বিশেষ আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তার প্রচেষ্টায় 1929 সালে ভারতে প্রবর্তিত হয়েছিল চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, যা সারদা অ্যাক্ট নামে পরিচিত। দোরাবজি টাটার ব্যবসায়ী জীবনেও তার স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একবার টাটা স্টিল কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছেছিল। তখন মেহেরবাই অর্থাৎ তার স্ত্রী তার সমস্ত অলংকার দোরাবজির হাতে তুলে দিয়েছিলেন, যাতে তা দিয়ে এই সংকট কাটিয়ে ওঠা যায়। তার অলংকারের মধ্যে ছিল কোহিনুরের দ্বিগুণ ওজনের বিশিষ্ট একটি হীরের জুবলি ডায়মন্ড, যাকে যেটা বলছিলাম এই ক্যান্সার হসপিটাল তৈরির কারণ। আসলে 1931 সালে দোরাবজির স্ত্রী মেহেরবাই টাটা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে দোরাবজি টাটা অত্যন্ত ভেঙে পড়েন এবং তার সাথে সাথে তিনি উপলব্ধি করেন যে ভারতে ক্যান্সারের উন্নত মানের চিকিৎসার জন্য এবং ক্যান্সার সংক্রান্ত বিষয়ে রিসার্চ করবার জন্য একটা প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন। এই ভাবনা থেকেই তিনি 1941 সালের 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত করেন টাটা মেমোরিয়াল হসপিটাল, যা বর্তমানে টাটা মেমোরিয়াল সেন্টার নামে পরিচিত। জামশেদজি টাটার কনিষ্ঠ পুত্র রতনজি টাটা, ইনিও ছিলেন তার পূর্বসূরীদের মতোই মানব দরদী। তিনি দাদা দোরাবজি টাটাকে ব্যবসার কাজে সাহায্য করবার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছিলেন। ভারতের সাধারণ মানুষদের দারিদ্র দুর্দশার অবসান ঘটানোর উপায় খুঁজবার জন্য লন্ডন ইউনিভার্সিটিকে বার্ষিক 1400 পাউন্ডের সাহায্য প্রদান করতেন তিনি, যাতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে এই সংক্রান্ত একটি বিভাগ খোলা হয়। পরে এই নতুন বিভাগ খোলবার জন্য তিনি আরো অর্থ সাহায্য করেছিলেন। সেই বিভাগ 1919 সাল পর্যন্ত রতন টাটা ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্স নামে পরিচিত ছিল। এছাড়াও সমাজ সংস্কারক গোপাল কৃষ্ণ গোখলে, যিনি ছিলেন এই রতনজি টাটার বিশিষ্ট বন্ধু, গোপাল কৃষ্ণ স্থাপিত সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিতে তিনি নিয়মিত বার্ষিক 10,000 টাকা করে অর্থ সাহায্য করেছিলেন এক নাগাড়ে 10 বছর যাবৎ। এবং বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ডিবি পনসরের তত্ত্বাবধানে ভারতে প্রথম প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়েছিল। এটা হচ্ছে 1913 সালে পাটলিপুত্রে, যা চলেছিল 1917 সাল পর্যন্ত। এই খনন কার্যের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন স্যার রতন টাটা। প্রধানত তারই অর্থ সাহায্যে আবিষ্কৃত হয় মৌর্য সম্রাট অশোকের শতস্তম্ভ বিশিষ্ট রাজসভাগৃহ। এছাড়াও দেখা যায় যে মহাত্মা গান্ধী যখন বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন মৌনে প্রাণে তাকে সমর্থন করতে এগিয়ে এসেছিলেন রতনজি টাটা। আর
এই আন্দোলনকে আরো মজবুত করবার জন্য গান্ধীজিকে তিনি 1,25,000 টাকা অর্থ সাহায্য করেছিলেন। আজকের দিনে এর অর্থমূল্য কত হতে পারে সেটা আপনারা একটু ভেবে দেখুন। স্যার রতনজি টাটা ট্রাস্ট গঠিত হয়েছিল 1919 সালে, যা বর্তমানে ভারতের প্রাচীনতম ট্রাস্টগুলির মধ্যে অন্যতম। এরপরে টাটা গোষ্ঠীর কর্ণধার হন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, যিনি মূলত JRD টাটা নামেই আমাদের কাছে পরিচিত। 1938 সালে টাটা গোষ্ঠীর কর্ণধার হন এই জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। ইন্ডিয়ান অ্যাভিয়েশনের জনক JRD 21 বছর বয়স পর্যন্ত ছিলেন প্যারিসে। ফ্রান্সে থাকাকালীন JRD ফরাসি সৈন্যবাহিনীতে 1 বছরের জন্য কর্মরত ছিলেন। এরপরে তার পিতার ডাকে সাড়া দিয়ে তিনি ফ্রান্স থেকে চলে আসেন ভারতে এবং 1925 সালের ডিসেম্বরে শিক্ষানবিশ হিসাবে যোগ দেন টাটা কোম্পানিতে। শিক্ষানবিশ হিসাবে যোগ দেওয়ার কারণে তিনি কোনো রকমের বেতন পেতেন না। টাটা কোম্পানিতে যোগদানের কিছুদিনের মধ্যেই তার পিতার মৃত্যু হয়। এর ফলে টাটা সন্সের বোর্ডে সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে পিতার স্থল অভিষিক্ত হন JRD টাটা। JRD টাটা প্রথম ভারতীয় যিনি 1929 সালে কমার্শিয়াল পাইলট লাইসেন্স অর্জন করেছিলেন এবং তিনি তার চেষ্টায় টাটা গ্রুপের ব্যবসাকে বহুগুণ বিস্তৃত করেছিলেন। 1930 সালে এয়ারমেল সার্ভিস চালু করবার একটা প্রস্তাব আসে টাটার হেডকোয়ার্টারে, যে এয়ারলাইন সার্ভিসের মাধ্যমে বোম্বে, আহমেদাবাদ এবং করাচিকে একসাথে জোড়া যাবে। এরই ফলশ্রুতিতে 1932-এ শুরু হলো টাটা অ্যাভিয়েশন সার্ভিস। পরবর্তীকালে ইংরেজ সরকারও এই টাটা অ্যাভিয়েশন সার্ভিসের নিখুঁত নিয়মানুবর্তিতার প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। JRD টাটার হাত ধরে 1946 সালে চালু হলো যাত্রী পরিবহনকারী বিমান পরিষেবা, নাম টাটা এয়ারলাইন্স, যা পরবর্তীকালে পরিচিত হয় এয়ার ইন্ডিয়া নামে। অর্থাৎ স্বাধীনতার পূর্বে ভারতের নিজস্ব বিমান পরিবহন ব্যবস্থা ছিল আর তা চালু করেছিল এই টাটা কোম্পানি। তাই স্বাধীনতার ঠিক পরে সদ্য গঠিত ভারত সরকারের কাছে ইউরোপীয় বিমান পরিষেবা চালু করবার জন্য অনুমতি চাইল টাটারা, আর সরকার তাদের সেই অনুমতি দিয়ে দিল এবং চালু হলো এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বিমান পরিষেবা। এই সময় টাটার তরফ থেকে ভারত সরকারকে এয়ার ইন্ডিয়ার 49% শেয়ার কিনে নেবার জন্য অনুরোধ করা হলো। সরকার তাতে রাজি হলো। সেই মোতাবেক এয়ার ইন্ডিয়ার 49% শেয়ারের মালিক ভারত সরকার। টাটা গ্রুপের হাতে থাকলো 25% শেয়ারের মালিকানা, আর বাকি শেয়ারের মালিকানা থাকলো পাবলিকের হাতে। এটাকেই বলা যেতে পারে ভারতবর্ষের প্রথম প্রাইভেট পাবলিক এন্টারপ্রাইজ। 1953 সালে ভারত সরকার এয়ার ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করবার সিদ্ধান্ত নেয়। এতে JRD টাটা অত্যন্ত মনক্ষুণ্ণ হন, কিন্তু সরকার যখন তাকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বসার অনুরোধ জানায় তখন তিনি তাতে সানন্দে রাজি হয়ে যান এবং পরবর্তী 25 বছর ধরে তারই তত্ত্বাবধানে চলা এয়ার ইন্ডিয়া ভারত তথা বিশ্বের উন্নত পরিষেবা প্রদানকারী উড়ান সংস্থা হিসেবে পরিচিত হয়। সরকারি সংস্থার পরিষেবা যে এত উন্নত হতে পারে আর তাও যে লাভজনক হতে পারে তা করে দেখিয়েছিলেন JRD টাটা। বর্তমানে অবশ্য এয়ার ইন্ডিয়া পুনরায় টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে 2022 সালের জানুয়ারি মাসের থেকে। ভারতকে আধুনিক ভারত হিসেবে গড়ে তোলবার উদ্দেশ্যে JRD টাটার আর একটি অসামান্য উদ্যোগ টাটা কনসালটেন্সি সার্ভিস বা সংক্ষেপে TCS এর স্থাপন করা। 1968 থেকে এর যাত্রা শুরু হয়। তখন এর নাম ছিল টাটা কম্পিউটার সিস্টেম। প্রথমের দিকে টাটা গ্রুপের অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলির ডেটা সংরক্ষণের কাজ করত এই সংস্থা। ধীরে ধীরে অন্যান্য কোম্পানিগুলোরও পরিষেবা দিতে আরম্ভ করে এই সংস্থা, আর ধীরে ধীরে কর্মীর সংখ্যাও বাড়তে থাকে। তবে প্রথমের দিকে এই সংস্থার যে সমস্ত কর্মী ছিল তারা কিন্তু কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন না, এরা সবাই ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কারণ তখনও ভারতে কম্পিউটার সায়েন্স বিষয়ে সেভাবে পঠন পাঠনের কোনো ব্যবস্থা ছিল না। পরে যখন কানপুর IIT-তে প্রথম কম্পিউটার সায়েন্স বিষয়ে নিয়ে পঠন পাঠন চালু হলো তখন সেখান থেকে উত্তীর্ণ হওয়া প্রায় প্রত্যেক স্টুডেন্টকেই TCS এ নিয়োগ করা হতে লাগলো। বর্তমানে বিশ্বের 55টি দেশে দপ্তর রয়েছে TCS এর, যাতে প্রায় 6 লক্ষ কর্মী কাজ করেন। 1938-এ JRD টাটা যখন টাটা গ্রুপের চেয়ারম্যান হলেন তখন টাটা গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ ছিল $100 বিলিয়ন। আর 1991 সালে যখন তিনি এই পদ ছাড়লেন তখন টাটা গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়ালো $5 মিলিয়ন। তিনি চেয়ারম্যান হিসেবে 95টি এন্টারপ্রাইজ হয় শুরু করেছিলেন, না হয় টাটা গ্রুপের সাথে সংযুক্ত করেছিলেন। এমনই এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন JRD টাটা, যাকে 1952 সালে ভারত সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়েছিল। তিনি একমাত্র শিল্পপতি যিনি এই অনন্য সম্মানের অধিকারী হয়েছেন। এরপরে টাটা গ্রুপের কর্ণধার হন রতন টাটা।
যিনি বর্তমানে রয়েছেন, যার পুরো নাম রতন নেভাল টাটা, যিনি মূলত রতন টাটা নামে আমাদের কাছে সুপরিচিত। তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। পরে দেশে ফিরে এসে প্রথমে টেলকো, পরে টিসকোতে ট্রেনি হিসাবে যোগদান করেন। কিছুদিন পর টিসকোর ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিক্যাল অফিসার পদে তিনি নিযুক্ত হন। ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি নেলকোর ডিরেক্টর ইনচার্জ হিসাবে নিযুক্ত হন 1971 সালে। আর 1991-এ টাটা গ্রুপের চেয়ারম্যান পদে জেআরডি টাটার স্থলাভিষিক্ত হন রতন টাটা। তখন থেকেই মূলত ভারত নয়া অর্থনৈতিক উদারনীতিবাদকে গ্রহণ করে, ফলে ভারতের বাজার বিদেশি কোম্পানিগুলির কাছে উন্মুক্ত হয়ে যায়। এর ফলে ব্যবসায় প্রতিযোগিতা বাড়ে, আর এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকবার জন্য রতন টাটা বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোকে একের পর এক কিনতে থাকে। 2000 সালে লন্ডনের একটি কোম্পানি, যার নাম টেটলিটি, এই টেটলিটিকে 431.3 বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে কিনে নেন রতন টাটার টাটা টি। 2004 সালে সাউথ কোরিয়ান ট্রাক ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেউ মোটরকে 102 মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে কিনে নেয় টাটা গ্রুপ। ইউরোপের অন্যতম বৃহৎ লৌহ ইস্পাত উৎপাদনকারী সংস্থা কোরাস গ্রুপকে 11.3 বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে কিনে নেয় টাটা স্টিল। আর 2008-এ টাটা মোটরস ফোর্স মোটর কোম্পানির কাছ থেকে 2.3 বিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে কিনে নেয় বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ার ও ল্যান্ড রোভার। এইভাবে রতন টাটা ক্রমে ক্রমে টাটা গ্রুপের বিজনেসকে বাড়িয়ে তুলতে থাকেন। 2008 সালে টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে ভারত সরকার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। বর্তমানে টাটা গ্রুপের অধীনে শতাধিক কোম্পানি রয়েছে। ভারতীয় সেনা এবং ভারতীয় রেলের পরে টাটা গ্রুপ ভারতের তৃতীয় সর্বোচ্চ কর্মসংস্থান প্রদানকারী সংস্থা। বর্তমানে এই কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন প্রায় 9 লক্ষেরও বেশি কর্মী, যাদের মধ্যে শুধুমাত্র টিসিএসেই কাজ করেন প্রায় 6 লক্ষ কর্মী। এবং প্রতিবেদনের একেবারে প্রথমেই আমি এই কোম্পানির অ্যাসেটের কথা তুলে ধরেছিলাম, এবং যেখানে দেখেছিলাম যে পাকিস্তানের জিডিপির থেকে সেটা বেশি। কিন্তু তা সত্ত্বেও টাটা গ্রুপের কোনো চেয়ারম্যান আজ অব্দি সেরা ধনীর তালিকায় কেন স্থান পায় না, সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করেছিলাম। আসলে এর পিছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ কারণ টাটা গ্রুপের আয়ের 66% চলে যায় বিভিন্ন ট্রাস্টের কাছে, যা ব্যয়িত হয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এই গ্রুপের যা আয় তার প্রায় 28% যায় স্যার দোরাবজি টাটা ট্রাস্টে, 23% যায় স্যার রতন টাটা ট্রাস্টে, জেআরডি টাটা ট্রাস্টে যায় 4%, এছাড়াও টাটা এডুকেশনাল ট্রাস্টে যায় 3.7%, টাটা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে যায় 3.7%, আর রতন টাটা ট্রাস্টে যায় 2%। এইভাবে আয়ের 66%ই কোনো না কোনো ট্রাস্টের হাতে চলে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে এত বড় প্রতিষ্ঠানের কর্ণধার হওয়া সত্ত্বেও টাটা গ্রুপে রতন টাটার শেয়ারের পরিমাণ মাত্র 0.83%। আসলে জামশেদজি টাটা যখন ভারতবর্ষে এই বিজনেস প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি একটা আদর্শ নিয়ে পথ চলা শুরু করেছিলেন। সেই আদর্শটি হলো সার্বিকভাবে ভারতের কল্যাণ সাধন করা, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। এই আদর্শ এবং মূল্যবোধ মানবিকতার যে নিদর্শন তিনি শুরু করেছিলেন, পরবর্তীকালে তার উত্তরপুরুষরাও সেটাকে পরম্পরাগতভাবে পালন করে চলেছেন। আসলে আপনাকে যদি সমাজসেবা করতে হয় তাহলে অর্থের প্রয়োজন, আর এই সৎ পথে অর্থ উপার্জন করে যদি আপনি সমাজের হিতে লাগাতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন দেবতা। ভারতীয় সমাজের কাছে এই টাটা গ্রুপ যেন দেবতার আশীর্বাদ স্বরূপ। কিছুদিন আগে যে কোভিড মহামারীতে আমাদের বিশ্বের সভ্যতা স্তব্ধ হতে বসেছিল, সেই সময়ে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিগুলো মূলত কোভিড-19 ফান্ডে অর্থ দান করেছিলেন। এবং এই অর্থ দানের তালিকায় যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো সব থেকে বেশি টাকা দিয়েছিল এই টাটা গ্রুপ। তারা 2500 কোটি টাকা দান করেছিল। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রতন টাটার পরে কি হবেন টাটা গোষ্ঠীর কর্ণধার? কার নির্দেশে টাটা গ্রুপের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারিত হবে? নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিয়ে সকলকে শোনার সুযোগ করে দেবেন।